উপস্থিত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মাসুদ আলম, দৌলতপুর হাই স্কুলের একজন সহকারী শিক্ষক। আজকে আমি তোমাদের অর্থাৎ ক্লাস 8-এর যে বিষয়টি পড়াবো তা হলো ভূগোলের অন্তর্গত ভারত ও তার প্রতিবেশী দেশ এবং তাদের সম্পর্ক। তো প্রথমে আমরা জেনে নিব প্রতিবেশী বলতে আমরা কি বুঝি বা প্রতিবেশী কারা। তো সাধারণভাবে আমাদের বাড়ির চারপাশে যারা বসবাস করেন তারাই আমাদের প্রতিবেশী। ঠিক সেইভাবে আমাদের দেশের চারপাশে যে সমস্ত দেশগুলি রয়েছে তারাই হলো আমাদের প্রতিবেশী দেশ। তবে আমাদের প্রতিবেশীদের মধ্যে যেমন বিভিন্ন বিষয়ে মিল থাকে, কিন্তু প্রতিবেশী দেশগুলির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে পার্থক্য দেখা যায়। বিশেষ করে ভূপ্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ, ভাষা, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে আমরা পার্থক্য পেয়ে থাকি। এবার আমরা ভারতের একটি মানচিত্র অঙ্কন করেছি। এই মানচিত্রে ভারতের যে প্রতিবেশী দেশগুলি রয়েছে সেই প্রতিবেশী দেশগুলি আমরা চিহ্নিত করব। তাহলে বোর্ডে দেখতে পাচ্ছি ভারতের মানচিত্র অঙ্কন করা আছে। এই মানচিত্রটি পুরোপুরি কমপ্লিট নেই, আমি কমপ্লিট করার চেষ্টা করছি। ভারতের উত্তর দিকে 3টি প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, যথা নেপাল, ভুটান এবং চীন। তাহলে উত্তর দিকে আমরা কি পেলাম? নেপাল, ভুটান ও চীন। এবার আমরা চলে আসবো পূর্ব দিকে। পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, এবং রয়েছে মায়ানমার। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, পশ্চিমে রয়েছে পাকিস্তান, উত্তর পশ্চিমে রয়েছে আফগানিস্তান। এছাড়া দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ আরব সাগরে কিছু দ্বীপের সমন্বয়ে একটি দেশ গঠিত হয়েছে, যার নাম মালদ্বীপ। তাহলে আমরা ভারতের যে প্রতিবেশী দেশ, মোট 9টি প্রতিবেশী দেশ রয়েছে, এই প্রতিবেশী দেশগুলি পেয়ে গেলাম। এছাড়াও ভারতের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, এবং দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগর, এবং ভারতের সর্বদক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। তাহলে আমরা ভারতের চারপাশে বিভিন্ন প্রতিবেশী দেশ, সাগর এবং মহাসাগর পেয়ে গেলাম। এবার আমরা পরের বিষয়ে চলে আসি। এবার এই প্রতিবেশী দেশগুলির মধ্যে সব থেকে বড় প্রতিবেশী দেশ হলো চীন। শুধু আয়তনে নয় এবং জনসংখ্যার দিক থেকেও চীন ভারত থেকেও অনেক বেশি, এবং বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যাযুক্ত রাষ্ট্র। বর্তমানে চীনের জনসংখ্যা প্রায় 140 কোটি, এবং ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলির মধ্যে সব থেকে ছোট প্রতিবেশী রাষ্ট্র হলো মালদ্বীপ। এটি ভারতের দক্ষিণ পশ্চিমে আরব সাগরে অবস্থিত। মালদ্বীপের রাজধানী মালে। এবার আমরা প্রতিবেশী দেশগুলি আলোচনা করার আগে ভারতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্য জেনে নেব।
যেমন বলা যেতে পারে বা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভারতবর্ষ নামের উৎপত্তি কিভাবে, বা আমাদের দেশের নাম ভারতবর্ষ কিভাবে হলো। তো এটা আনুমানিক প্রায় আজ থেকে 3500 বছর আগে আমাদের দেশে ভরত নামে একজন রাজা রাজত্ব করতেন, এবং সেই ভরত রাজার নাম অনুসারে আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। তাহলে আমরা ভারতবর্ষ নামকরণের পিছনে কার অবদান রয়েছে সেটা বুঝতে পারলাম। এবার অনেকে আমরা ভারতবর্ষকে, বিশেষ করে ইংরেজিতে ভারতবর্ষকে ইন্ডিয়া বলা হয়ে থাকে। এবার ইন্ডিয়া নামটি কিভাবে আসলো? তো ইন্ডিয়া নামটি এসেছে প্রাচীন গ্রিকদের কাছ থেকে, অর্থাৎ প্রাচীন গ্রিকরা ইন্ডিয়া নামটি দিয়েছে। তাহলে ভারতবর্ষ এবং ইন্ডিয়া এই দুটি নাম আমরা পেয়ে গেলাম। এবার ভারতের অবস্থান, অর্থাৎ ভৌগোলিক অবস্থান কিরকম পর্যায়ে রয়েছে। তো আমরা জানি ভারতবর্ষ অক্ষরেখার ভিত্তিতে উত্তর গোলার্ধে অবস্থিত। যেহেতু নিরক্ষরেখার উত্তর দিকে ভারতবর্ষ রয়েছে, যেমন ভারতের সর্বদক্ষিণের যে শেষ কন্যাকুমারিকা, এটা 8 ডিগ্রি উত্তর থেকে ভারতের সর্ব উত্তরের যে সীমা, অর্থাৎ জম্মু কাশ্মীরের শেষ সীমা, এটা প্রায় 37 ডিগ্রি উত্তর। অর্থাৎ ভারতবর্ষ অক্ষরেখার ভিত্তিতে উত্তর গোলার্ধে অবস্থিত। আবার দ্রাঘিমারেখার ভিত্তিতে ভারতের পশ্চিমের যে শেষ প্রান্ত, অর্থাৎ গুজরাটের শেষ প্রান্ত, এর দ্রাঘিমা প্রায় 68 ডিগ্রি পূর্ব, এবং ভারতের পূর্বের যে শেষ প্রান্ত, অর্থাৎ অরুণাচল প্রদেশ, এর দ্রাঘিমা 97 ডিগ্রি পূর্ব। অর্থাৎ দ্রাঘিমারেখার ভিত্তিতে ভারতবর্ষ পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি ভারতবর্ষ উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত। এবার ভারতের উত্তর যে সীমা রয়েছে, ভারতের উত্তর যে সীমা জম্মু কাশ্মীরের শেষ সীমা, এই শেষ সীমা থেকে শুরু করে দক্ষিণের কন্যাকুমারিকা পর্যন্ত ভারতের উত্তর দক্ষিণের বিস্তার, অর্থাৎ নর্থ সাউথ বিস্তার, এটা হলো 3214 কিমি। তাহলে উত্তর থেকে দক্ষিণের বিস্তার পেলাম 3214 কিলোমিটার। এবার ভারতের পশ্চিম এবং পূর্ব প্রান্ত, পশ্চিম এবং পূর্ব, পশ্চিমের শেষ প্রান্ত হচ্ছে গুজরাটের শেষ, এবং পূর্ব দিকে হচ্ছে অরুণাচল প্রদেশের শেষ। তাহলে পূর্ব পশ্চিমের বিস্তার হচ্ছে 2933 কিমি। তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে পূর্ব পশ্চিমের তুলনায় ভারতের উত্তর ও দক্ষিণ দিকটা দৈর্ঘ্যে বেশি। এবারে আমরা ভারতবর্ষে আরো অনেক কিছু বিষয় রয়েছে যেগুলি জানা অত্যন্ত দরকার, কারণ এই চ্যাপ্টার থেকে প্রচুর শর্ট কোশ্চেন এসে থাকে এবং এগুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন ভারতের উত্তরের যে শেষ সীমা, এটা একটা নাম রয়েছে নির্দিষ্ট। এই শেষ সীমাটার নাম হচ্ছে উত্তর কল। তাহলে উত্তর কল কি আমরা জেনে নিলাম। ভারতের স্থলভাগের উত্তরের শেষ সীমা। আবার দক্ষিণের শেষ সীমা, এটার নাম হলো কন্যাকুমারী। কন্যাকুমারী। এছাড়াও ভারতের বঙ্গোপসাগরে একটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শেষ যে বিন্দু, যাকে বলা হয় ইন্দিরা পয়েন্ট, এটি হলো ভারতের দক্ষিণের শেষ বিন্দু। তাহলে গুরুত্বপূর্ণ তিনটা বিষয়, অর্থাৎ উত্তরকল, কন্যাকুমারী এবং ইন্দিরা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা দেখব।
ভারতের তার যে প্রতিবেশী দেশগুলি রয়েছে, এই প্রতিবেশী দেশগুলির মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে একটা সীমারেখা সৃষ্টি হয়েছে। যেমন ভারতের সঙ্গে পাকিস্তানের যে সীমারেখা, অর্থাৎ গুজরাটের সীমারেখার সঙ্গে শুরু করে রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর, এই যে সীমারেখা, এটাকে বলা হচ্ছে রেড ক্লিফ লাইন। তাহলে সংজ্ঞা আসতে পারে যে রেড ক্লিফ লাইন কোথায় অবস্থিত বা কি। আবার বলছি, ভারত ও পাকিস্তানের সীমারেখাকে বলা হচ্ছে রেড ক্লিফ লাইন। পরের যে সীমারেখা তা হলো ভারতের সঙ্গে আফগানিস্তানের সীমারেখা। যদিও সীমারেখার দৈর্ঘ্য অনেক কম, তবুও তার একটা নাম রয়েছে, সেটা হলো ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন। তাহলে ভারত পাকিস্তান হচ্ছে রেড ক্লিফ লাইন, ভারত আফগানিস্তান ডুরান্ট লাইন, এবং ভারতের সঙ্গে চীনের যে সীমারেখা, এখানে অনেক দৈর্ঘ্য রয়েছে সীমারেখার। এই ভারতের সঙ্গে চীনের রেখাটিকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। এছাড়াও এই তিনটি সীমারেখা ছাড়াও আরো দুটা বিষয় রয়েছে, যেমন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কিছুটা অংশ, অর্থাৎ এই অংশটুকু। তাহলে জম্মু কাশ্মীরের কিছুটা অংশ পাকিস্তান দখল করে রেখেছে, যেটাকে বলা হচ্ছে লাইন অফ কন্ট্রোল বা এলওসি। তাহলে এলওসি বলা হচ্ছে এই অংশটুকুকে। আবার চীন বা চায়না ভারতবর্ষের কিছুটা অংশ অধিকৃত করে রয়েছে, অর্থাৎ লাদাখের উত্তর পূর্ব প্রান্তটা, যাকে বলা হচ্ছে আকসাই চীন। তাহলে আমরা এখানে পাঁচটা টপিক পেলাম, একটা রেড ক্লিফ লাইন, ডুরান্ট লাইন, ম্যাকমোহন লাইন, এলওসি এবং হচ্ছে আকসাই চীন। এগুলি পরীক্ষার শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। আমরা দেখেছি যে ভারতবর্ষ অক্ষাংশের ভিত্তিতে উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমাংশের ভিত্তিতে পূর্ব গোলার্ধে অবস্থিত, এবং ভারতের মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা প্রায় ভারতের মাঝখান দিয়ে গেছে। এই কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে যাওয়ার জন্য 23.5 ডিগ্রি নর্থ, তাহলে কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে যাওয়ার জন্য ভারত যে অঞ্চলে পর্যায়ভুক্ত হচ্ছে তা হলো ক্রান্তীয় অঞ্চল, অর্থাৎ ভারত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এবং ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর ভূমিকা সর্বাধিক, এই জন্য ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। তাহলে আমরা এখানে ভারতের জলবায়ুগত অবস্থানটা বুঝতে পারলাম যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত একটি দেশ হলো ভারতবর্ষ। এবং ভারতবর্ষের আরো বিভিন্ন বিষয় আমরা এখানে তুলে ধরতে পারি, যেমন ভূপ্রকৃতিগত দিক থেকে ভারতকে 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রধান, যেমন উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চল, মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, দ্বীপপুঞ্জ এবং পশ্চিমের মরু অঞ্চল। এই প্রধান 6টা ভূপ্রান্তিক ভাগ রয়েছে। তো আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা পরে করব, যেহেতু এই 8ম শ্রেণীর সিলেবাসে বিষয়টি নেই। তো পরের বিষয় আসি আমি। এবার আমরা জেনে নিব ভারতকে উপমহাদেশ বলা হচ্ছে। উপমহাদেশ
কেন উপমহাদেশ বলা হচ্ছে? যে ভারত ও তার যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই সমস্ত দেশগুলির মধ্যে যথেষ্ট সামাজিক মিল রয়েছে এবং এই সমস্ত দেশের মাঝখানে রয়েছে ভারত। তাহলে এই সমস্ত প্রতিবেশী দেশের মাঝখানে রয়েছে ভারত। তাছাড়া জনসংখ্যা এবং আয়তনের দিক থেকেও অন্যান্য দেশের থেকে ভারত বৃহত্তম। অর্থাৎ এক কথা বলা যেতে পারে ভারত হলো এই অঞ্চলের কেন্দ্রবিন্দু। তাহলে এই অঞ্চলটিকে আমরা ভারতের যে প্রাধান্য বা আধিপত্য, এই কারণে এই অঞ্চলটিকে বলা হয়ে থাকে ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ মহাদেশের থেকে ছোট। এবার ভারতের যে দক্ষিণ ভাগ, এই দক্ষিণ ভাগের আকৃতি কিরকম? অনেকটা ত্রিভুজাকৃতি এবং এর তিন দিকেই রয়েছে জলভাগ। এদিকে রয়েছে আরব সাগর, ডান দিকে বঙ্গোপসাগর এবং দক্ষিণে ভারতবর্ষ। অর্থাৎ এটি একটি উপদ্বীপের মতো অবস্থান করছে, এজন্য ভারতকে আবার উপদ্বীপীয় দেশও বলা হয়ে থাকে। তো ভারতকে উপমহাদেশ কেন বলা হয় আমরা বুঝতে পারলাম। এবার ভারতবর্ষের কিছু পরিসংখ্যান আমাদেরকে জানতে হবে, কারণ আমরা ভারতবর্ষের অধিবাসী এবং আমাদের দেশ বিশ্ব মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। তো প্রথমে আমরা জেনে নেব ভারতবর্ষের জনসংখ্যা। যদিও 10 বছর পর পর সেন্সাস হয়, তো আমরা 2018 সালের একটা পরিসংখ্যান পেয়েছিলাম, তা থেকে ভারতের যে জনসংখ্যা সেটা জেনে নেব। জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। অর্থাৎ ভারতের জনসংখ্যা 2018 সালের সেন্সাস অনুযায়ী প্রায় 135 কোটি, যেখানে চীনের জনসংখ্যা প্রায় 140 কোটি। এবার আয়তন জেনে নিব আমরা ভারতের। আয়তনের দিক থেকে ভারতবর্ষ পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। ভারতের আয়তন 32,87,233 বর্গ কিমি। তাহলে ভারত জনসংখ্যার দিক থেকে বিশ্বে দ্বিতীয় এবং আয়তনের দিক থেকে বিশ্বে 7ম। এবার ভারতের যে রাজ্য, বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা আমরা সবাই জানি 28টি রাজ্য আর 9টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে। তো এই রাজ্যগুলি কিন্তু একেবারে সৃষ্টি হয়নি, ধাপে ধাপে সৃষ্টি হচ্ছে। তো আমাদের একটু ইতিহাসের দিকে যাওয়া যায়। 1947 সালে 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হচ্ছে। তার পরবর্তীকালে 1950 সালে 26 জানুয়ারি সংবিধান গৃহীত হচ্ছে। তারপরে সৃষ্টি হচ্ছে 1953 থেকে 1956 রাজ্য পুনর্গঠন কমিশন, অর্থাৎ ভারতের যে রাজ্যগুলি সৃষ্টি হবে তার একটা কমিশন। তো 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশন মূলত ভাষার ভিত্তিতে, এছাড়া অন্যান্য বিষয় রয়েছে, ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, মূলত ভাষার ভিত্তিতে ভারতের রাজ্যগুলিকে 14টি প্রধান ভাগে ভাগ করেছিলেন। তাহলে 14টি রাজ্য ছিল 1956 সালে এবং সেই সময় কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 6টি। পরবর্তীকালে বিভিন্ন বছরে ওই 14টি রাজ্য থেকে
আরো অনেক রাজ্যের সৃষ্টি হয়েছে, কারণ প্রশাসনিক সুবিধার জন্য বা ভৌগোলিক অবস্থানের কারণে। যেমন 2000 সালে ভারতবর্ষে রাজ্যের সংখ্যা ছিল 25টি আর কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 7টি। তারপর কি হলো, 2000 সালের নভেম্বর মাসে নতুন করে আবার 3টি রাজ্যের সৃষ্টি হয়েছে। কি কি 3টি রাজ্য? যেমন উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছে, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয়েছে এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্যের সৃষ্টি হয়েছে। তাহলে সেই সময় 2000 সালের নভেম্বর মাসে রাজ্যের সংখ্যা গিয়ে দাঁড়ায় 25 + 3 = 28, অর্থাৎ 28টি। 2000 সালে 28টি রাজ্য হলো। আবার 2014 সালে একটি রাজ্য বাড়লো। কি বাড়লো? অন্ধ্রপ্রদেশ ভেঙে, অর্থাৎ এখানে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হলো। তাহলে 2014 সালে রাজ্যের সংখ্যা হলো 29টি। আবার রিসেন্ট, অর্থাৎ গত বছর 2019 সালে জম্মু কাশ্মীর তার রাজ্যের মর্যাদা হারায়। বর্তমানে জম্মু কাশ্মীর 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। তাহলে রাজ্যের সংখ্যা 29 থেকে একটি কমে হয়ে গেল 28টি, অর্থাৎ বর্তমানে রাজ্যের সংখ্যা 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল আগে ছিল 7টি, তার সঙ্গে দুটি বেড়ে, অর্থাৎ জম্মু কাশ্মীর ও লাদাখ বেড়ে হয়ে গেল 9টি। তাহলে বর্তমান ভারতের মানচিত্রে আমরা 28টি অঙ্গরাজ্য এবং 7টি 9টি কেন্দ্রশাসিত অঞ্চল দেখতে পাই। যেমন এখানে রয়েছে লাক্ষাদ্বীপপুঞ্জ। তাহলে এই রাজ্যগুলির সংক্ষিপ্ত একটু বলে নিই আমি। যেমন রাজ্যগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে রাজস্থান আয়তনের দিক থেকে, এবং সবথেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। রাজস্থানটা রয়েছে এখানে, গোয়া হলো এখানে আরব সাগরের উপর বরাবর। এছাড়াও জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হলো উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তর ভারতের একটি অন্যতম ঘনবসতিপূর্ণ রাজ্য হলো উত্তরপ্রদেশ। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য। আবার জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য, অর্থাৎ সব থেকে কম লোক বাস করে যে রাজ্যে, সেটা হলো সিকিম, অর্থাৎ নেপাল এবং ভুটানের মাঝখানে এবং আমাদের পশ্চিমবঙ্গের ঠিক উপরে। আবার জনঘনত্বের দিক থেকে আমরা সর্বাধিক এবং সর্বনিম্ন বের করতে পারবো। জনঘনত্বের দিক থেকে সর্বাধিক হলো বিহার, এটা 2011 সালের সেন্সাস অনুসারে। বিহারের জনঘনত্ব সেই সময় ছিল প্রতি বর্গ কিলোমিটারে 1103 জন, এবং সর্বনিম্ন জনঘনত্ব ছিল অরুণাচল প্রদেশ রাজ্যে। এখানে 2011 সালের সেন্সাস অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব ছিল 17 জন। এছাড়া আমরা সর্বাধিক সাক্ষর রাজ্য হিসেবে আমরা কেরল পেয়েছি। বর্তমানে কেরলের সাক্ষরতা হার 95% এবং সর্বনিম্ন স্বাক্ষর হিসেবে আমরা বিহারকেই পেয়েছি। বিহারে যেখানে সাক্ষরতার হার 62%। এবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে লাদাখ, অর্থাৎ জম্মু কাশ্মীরের যে পূর্ব দিকের অংশ। বর্তমানে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল এবং এটি ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। এবং সব থেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপপুঞ্জ, যা আরব সাগরের দক্ষিণ পশ্চিমে রয়েছে। এছাড়া আমরা ভারতের আরো কিছু জেনে নিব সংক্ষেপে। যেমন ভারতের গুরুত্বপূর্ণ 5টা অতি মহানগর বা যাকে মেগা সিটি বলা হয়ে থাকে। এবার মেগা সিটি বলতে আমরা সাধারণত 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বুঝি থাকি। তো এরকম 5টা মহানগর, অতি মহানগরের নাম জেনে নিব। যেমন আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা একটা অতি মহানগর বা মেগা সিটি। ভারতের রাজধানী নিউ দিল্লি বা পুরো দিল্লি, এটা একটা মেগা সিটি। এছাড়া রয়েছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মেগা সিটি। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, এটি একটা মেগা সিটি। এবং হলো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু।
এখানে জানার অনেক কিছু রয়েছে, তো ক্লাস 8 এর সিলেবাস অনুযায়ী আমাদের জানতে হবে। বাকি বিষয়গুলি আর আমি এখানে আলোচনা করছি না। এবার পরের বিষয় চলে আসছি। এবার আমাদের জানতে হবে সার্ক। সার্ক কি? না, সার্ক হলো ভারত ও তার যে প্রতিবেশী দেশ রয়েছে পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই 7টি দেশ 1985 সালের ডিসেম্বর মাসে নিজেদের মধ্যে শান্তি শৃঙ্খলা, সংস্কৃতি এবং আর্থসামাজিক উন্নতির জন্য একটা সংস্থা বা সংগঠন তৈরি করে, যা সার্ক নামে পরিচিত। এই সার্কের পুরো নাম কি? এর পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে সার্ক কি আগে বুঝতে পারলাম, সার্কের পুরো নাম পেয়ে গেলাম। এবার সার্কের সদর দপ্তর, তো এই সার্কের সদর দপ্তর রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তাহলে কাঠমান্ডু হলো সার্কের সদর দপ্তর। তো আমি প্রথমে বলেছিলাম যে 7টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছে, কিন্তু বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8টি, অর্থাৎ আফগানিস্তানও সার্কের সঙ্গে যুক্ত হয়েছে। কবে যুক্ত হলো? 2008 সালে আফগানিস্তান সার্কের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে বর্তমানে সার্কের সদস্যভুক্ত দেশ 8টি। এবার সার্কের উদ্দেশ্য আমরা সংক্ষেপে জেনে নেব। কি উদ্দেশ্য রয়েছে? উদ্দেশ্য হলো এই সার্কভুক্ত দেশগুলির মধ্যে বাণিজ্যিক আদান প্রদান যাতে বেশি করা যায় বা বৃদ্ধি করা যায়, সেটা এক নম্বর উদ্দেশ্য। দ্বিতীয়ত আমরা বলতে পারি সার্কভুক্ত দেশগুলির মধ্যে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখা। এছাড়াও রয়েছে সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার হাত বৃদ্ধি করা এবং সার্কভুক্ত সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্পর্ক ভালো করা প্রভৃতি বিষয়ে সহমত পোষণ করা। তাহলে আমরা সার্ক কাকে বলে, সার্ক কবে গঠিত হচ্ছে এবং সার্কের উদ্দেশ্য বা কাজ জেনে নিলাম। এবার ভারতের প্রতিবেশী যে কয়েকটা গুরুত্বপূর্ণ দেশ রয়েছে তাদের সংক্ষেপে আমরা জেনে নিব। প্রথমে নেপাল। মূল বিষয়গুলি জেনে নিব। নেপাল ভারতের গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী রাষ্ট্র। নেপালের জনসংখ্যা 2018 সালের গণনা অনুযায়ী 2,81,00,000। এবার নেপালের উচ্চতম শৃঙ্গ। নেপাল কি জন্য বিখ্যাত বা আমরা নেপালকে কি জন্য বেশি গুরুত্ব দিই তাই সবাই, তো নেপালের উচ্চতম শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। শুধু নেপালে না, সারা বিশ্বের উচ্চতম শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট এবং এর উচ্চতা 8,848 মিটার। পৃথিবীর যে 10টা উচ্চতম পর্বতশৃঙ্গ রয়েছে তার মধ্যে প্রায় 8টি উচ্চতম পর্বতশৃঙ্গ নেপালে রয়েছে। এবার আমরা নেপালের প্রধান যে নদী, নেপালের প্রধান নদীর নাম হচ্ছে কালীগন্ডক। তারপর নেপালের ভাষা কি? নেপালের ভাষা হলো নেপালি, অর্থাৎ নেপালি হলো তাদের জাতীয় ভাষা। এছাড়া নেপালের আমরা কিছু শহরের নাম জেনে নেব। যেমন নেপালের রাজধানী কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডু একটা শহর। তাছাড়া আছে এখানে পোখরা, বিরাটনগর, তারপর হচ্ছে লুম্বিনী প্রভৃতি উল্লেখযোগ্য। এবার নেপালের কৃষিকাজ। নেপাল যেহেতু পাহাড়ি পার্বত্য অঞ্চলে পরিপূর্ণ, বন্ধুর ভূপ্রকৃতি, সেই জন্য নেপালের কৃষিকাজ অনেকটাই পিছিয়ে, অর্থাৎ কৃষিকাজ বলতে এখানে সামান্য পরিমাণে ধান, ইক্ষু, কার্পাস এই সমস্ত চাষ হয়ে থাকে। এবার শিল্প। নেপালের শিল্প বলতে মূলত পর্যটন শিল্পকে বোঝায়, কারণ বিদেশ থেকে প্রচুর পর্যটক এখানকার যে পার্বত্য অঞ্চলের সৌন্দর্য, এই পার্বত্য অঞ্চলের সৌন্দর্য দেখার জন্য প্রচুর পর্যটক এসে থাকে। এবং এখানে কিছু দর্শনীয় স্থান রয়েছে, কিছু বৌদ্ধ মন্দির রয়েছে, যেমন লুম্বিনী, তারপর পোখরা, এই সমস্ত জায়গা নেপালের কিছু দর্শনীয় স্থান। এবার ভুটান। ভুটান ভারতের উত্তর দিকে একটি ক্ষুদ্র প্রতিবেশী রাষ্ট্র। ভুটানের জনসংখ্যা খুবই কম,
মাত্র 7,54,000। ভুটানের রাজধানী আমরা সবাই জানি থিম্পু। ভুটানের প্রধান ভাষা হলো জংথা। এবার ভুটানের যে উচ্চতম শৃঙ্গ তার নাম হচ্ছে কুলাকাংরি। এর উচ্চতা প্রায় 7,537 মিটার। ভুটানের প্রধানমন্ত্রীর নাম হলো মানস। ভুটানের কিছু গুরুত্বপূর্ণ শহর যেমন এখানে রয়েছে ফুনসিলিং, থিম্পু, পারো বিশেষ উল্লেখযোগ্য। ভুটান কৃষিকাজে বিশেষ উন্নত নয়, কারণ বন্ধুর ভূপ্রকৃতি। আর শিল্প বলতে এখানে ফল প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে, যেমন আপেল, আঙ্গুর এসব থেকে জ্যাম, জেলি, স্কোয়াশ এই ধরনের কিছু শিল্প গড়ে উঠেছে। পরে আমি চলে আসবো বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় 16,20,00,000 2018 সালের গণনা অনুযায়ী। এবার বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশের ভাষা কি? বাংলা। বাংলাদেশের অনেক নদী রয়েছে, এই জন্য বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, যেমন পদ্মা, যমুনা, মেঘনা। তো দীর্ঘতম নদী হলো মেঘনা। এছাড়াও বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটা শহর যেমন ঢাকা রয়েছে, তাছাড়া রয়েছে নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী প্রভৃতি। বাংলাদেশে যেহেতু খনিজ সম্পদ সেরকম পাওয়া যায় না, সেই জন্য খনিজ সম্পদ ভিত্তিক শিল্প গড়ে ওঠেনি, তবে কৃষি ভিত্তিক শিল্প গড়ে উঠেছে, কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এবং মূলত এখানে যে কৃষিজ ফসল বেশি চাষ হয়ে থাকে তার মধ্যে ধান, পাট, চা, এছাড়াও মৎস্য এখানকার অন্যতম পেশা। পরে চলে আসবো আমরা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ভারত থেকে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ ভারত ও শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী, এবং ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক খুবই ভালো। এবং শ্রীলঙ্কা যেহেতু চারিদিকে জলবায়ু রয়েছে, জন্য এটা দ্বীপ রাষ্ট্র, অর্থাৎ শ্রীলঙ্কার সঙ্গে ভারতের বাণিজ্যিক আদান প্রদান পুরো জলপথে হয়ে থাকে। এবার শ্রীলঙ্কার রাজধানী কোথায়? শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। শ্রীলঙ্কার প্রধান ভাষা কি? সিংহলি। শ্রীলঙ্কার যে প্রধান নদী তার নাম হলো মহাবলী গঙ্গা। এছাড়াও শ্রীলঙ্কার উচ্চতম পর্বত শৃঙ্গ যার নাম হলো পেড্রো তালাগালা। এর উচ্চতা 2,510 কিলোমিটার। এছাড়া এখানকার কৃষিকাজ বিশেষ উন্নত, কারণ শ্রীলঙ্কায় বছরে 2বার বর্ষাকাল হয় এবং প্রচুর বৃষ্টিপাত হয়, এই কারণে শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে ধান চাষ হয়ে থাকে। এছাড়া সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে নারকেল চাষ হয়ে থাকে, এবং চা, তামাক, এবং সব থেকে যার জন্য বেশি খ্যাতি লাভ করেছে তা হলো মশলা, অর্থাৎ বিভিন্ন ধরনের মশলা শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে। বিশেষ করে দারুচিনি। দারুচিনি এত বেশি চাষ হয় যে শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়ে থাকে। এবার শ্রীলঙ্কার কিছু গুরুত্বপূর্ণ শহর রয়েছে, যেমন শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে, কলম্বো, তাছাড়া রয়েছে রত্নগিরি, জাফনা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এখানকার শিল্প বলতে কিছু খনিজ ভিত্তিক শিল্প গড়ে উঠেছে, তো বেশি পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায় না, তবে একটি মাত্র খনিজ সম্পদ সব থেকে বেশি পাওয়া যায় তা হলো গ্রাফাইট, অর্থাৎ গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা বিশ্বে প্রথম স্থানের অধিকারী। এরপরে আমরা পাকিস্তান। পাকিস্তান ভারতের পশ্চিম দিকে অবস্থিত একটি প্রতিবেশী রাষ্ট্র। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। পাকিস্তানের ভাষা হলো উর্দু, এবং পাকিস্তানের যে প্রধান নদী তা হলো সিন্ধু নদী। এই সিন্ধু নদীটি আবার ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ শহর যেমন রয়েছে লাহোর, পেশোয়ার, মুলতান প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। পাকিস্তানের কৃষিকাজ। পাকিস্তানে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কম, তা সত্ত্বেও পাকিস্তানের কৃষিকাজ ব্যবস্থা বিশেষ উন্নত, কারণ এখানে জলসেচ ব্যবস্থা বিশেষ প্রচলিত। এবং পাকিস্তানের পশ্চিম দিকে মরু অঞ্চলে এখানে সুড়ঙ্গের মাধ্যমে যে জলসেচ করা হয় সেটা কেরেজ নামে পরিচিত। পাকিস্তানের শিল্প বলতে কিছু মাঝারি শিল্প গড়ে উঠেছে, যেমন সিমেন্ট শিল্প, পশম শিল্প, চর্ম শিল্প এবং চিনি শিল্প গড়ে উঠেছে।
এরপরে আমরা শেষ যে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার সম্পর্কে জেনে নেব। মায়ানমার ভারতের একেবারে পূর্ব দিকে অবস্থিত একটি অন্যতম প্রতিবেশী রাষ্ট্র। মায়ানমারের রাজধানী নেপাইলো। মায়ানমারের বর্তমান জনসংখ্যা প্রায় 5,47,00,000 এবং মায়ানমারের যে ভাষা সেই ভাষাটা হলো বর্মী ভাষা। মায়ানমারের প্রধান নদী হলো ইরাবতী নদী এবং মায়ানমারের এখানকার যে কৃষিকাজ তা বিশেষ উন্নত, কারণ মায়ানমারে প্রচুর পরিমাণে ধান, গম, ইক্ষু, কার্পাস এই সমস্ত ফসল চাষ হয়ে থাকে। আর শিল্প বলতে এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ কেন্দ্রিক শিল্প গড়ে উঠেছে, কারণ মায়ানমারে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। এছাড়াও মায়ানমারে কিছু বনভূমি কেন্দ্রিক বন শিল্প গড়ে উঠেছে, কারণ মায়ানমারে চিরহরিৎ এবং পর্ণমোচী অনেক বৃক্ষ বা বনভূমি রয়েছে। আমি একটু আগে পাকিস্তানের জনসংখ্যাটা বলতে ভুলে গেছিলাম। তো পাকিস্তানের জনসংখ্যা 2018 সালের সেন্সাস অনুযায়ী যেটা পাওয়া গেছে তা হলো প্রায় 21,22,00,000। তাহলে আমরা ভারত ও তার যে প্রতিবেশী দেশ এই সমস্ত বিভিন্ন বিষয়গুলি জেনে নিলাম। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই বাড়িতে ভালো করে পড়বে। ধন্যবাদ।